মায়াপুর। গত সপ্তাহে আমি চলে গেছিলাম মায়াপুরে। সেইখানের আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর যদি প্রথমবার এসে থাকো আমার চ্যানেলে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একদম ভোরবেলায় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকের পরিবেশটা যেন একটু বেশি সুন্দর লাগছে। ফাইনালি আমরা যাচ্ছি। তুই এখান থেকে সব ব্লগ এই থাকলে হয়তো আমি ব্লগ করতে পারবো না। আমরা ভোরবেলা ট্রেনটা ধরেছিলাম শ্রীরামপুর থেকে, যেটা 6:12 ছিল কাটোয়া লোকাল। যেহেতু ভোরের ট্রেন ছিল, আমরা অনেক ফাঁকায় ফাঁকায় গেছি। আর সত্যি কথা বলতে এই কারণে সকালবেলা যাওয়ার কথাই ছিল আমাদের, নাহলে আমরা ওই 8:10 নাগাদ কাটোয়া লোকাল ছিল ওই লোকালটাই ধরতাম, কিন্তু 10টায় পৌঁছাতাম হয়তো। প্রথমবার পরিবার ছাড়া ঘুরতে যাচ্ছি, আর সত্যি কথা বলতে একটু খারাপ লাগলেও আনন্দের পরিমাণটা অনেকটা বেশিই ছিল। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছে ব্যান্ডেলের পর থেকে পরিবেশগুলো এত সুন্দর লাগছে। আমরা এটা উপভোগ করতে করতে পৌঁছে গেছি একদম নবদ্বীপ ধামে। আর ওখানে নেমেই ফার্স্টে টিটি আমাদের টিকিট চেক করছিলেন। দেন আমরা ওভারব্রিজ থেকে নেমে ডান দিকে হাঁটছি। আমরা তো নবদ্বীপে নেমে গেছি। এখন আমরা নবদ্বীপ থেকে টোটো করবো তো আই গেস। হ্যাঁ, টোটো করে যাব হচ্ছে ওই ফেরিঘাট থেকে তো দেন মায়াপুর। খুবই খারাপ, ট্রেনে এতক্ষণ ধরে ছিলাম তাই। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা 10 মিনিট আগেই পৌঁছে গেছি, এটা একদিকে ভালো হয়েছে। আর মারাত্মক রোদ, প্রচুর কালো হয়ে যাবো এদিকে না ভালো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু জীবনে প্রথমবার বন্ধুর সাথে বেরিয়েছি, তাও মায়াপুর, তো একটা দারুণ অনুভূতি হচ্ছে। এখান থেকে কিন্তু সোজা গিয়ে টোটো স্ট্যান্ড, আর ওখানে কিন্তু খুব ভালোভাবে কথা বলতে হবে, কারণ ওনারা বলে যে টোটো বুক করে নিতে এত টাকা নেবে। তো এই জিনিসগুলো একটু বুঝে শুনে কথা বলতে হবে। তারপর আমরা পৌঁছে গেছি হচ্ছে ফেরিঘাট নবদ্বীপের। তো এখান থেকে টিকিট নিয়েছে আমাদের 15 টাকা লঞ্চে, আর নৌকাতে 10 টাকা। অদ্ভুত, এইদিকে এসে দেখো এরকম পড়িয়ে দিয়েছে, এদিকে দেখো তারপরে আবার আমাদের না, এটা আর বলা যাবে না, একটা স্ক্যাম হয়ে গেছে। চল বাবা, প্রচুর ভিড়। লঞ্চে উঠে গেছি, আর এখান থেকে সবাই ফোন বার করে ভিডিও করছিল, কারণ মায়াপুরের যে ইসকন মন্দিরটা সেটা পুরোটা দেখা যাচ্ছিল, সেটাই ভিডিও বানাচ্ছিল। আর একটা ব্যাপার হচ্ছে, এটা আমরা যাচ্ছি ভাগীরথী নদী দিয়ে, কিন্তু লঞ্চটা এই সোজা গিয়ে ডান দিকে বেঁকবে যখন, তখন পড়বে জলঙ্গি নদী, অর্থাৎ ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থল। আমি যদি ভুল না হই, মন্দিরটি কিন্তু জলঙ্গি নদীর তীরে অবস্থিত। আমরা যাবো হচ্ছে গদা ভবনে, দেখা যাক কোথায় টোটো পাওয়া যাচ্ছে কিনা, কারণ এখানে পাওয়া যাচ্ছে না। সামনে দেখলাম একটা মন্দির আছে, তো আপাতত ওখানে যাই, এখন অনেকটা টাইম আছে, কারণ হোটেলে 10:30টার মধ্যে ঢুকতে হবে। তাহলে একটু দেখি। হঠাৎ করে না ভীষণ ভালো অনুভূতি হচ্ছিল, কারণ আমরা আজকে তাড়াতাড়ি পৌঁছে গেলাম, 10 মিনিট আগে ট্রেন পৌঁছে গেল। দেন মায়াপুরে ঢুকেই আমরা আরতি দেখতে পেলাম। মায়াপুরে নেমে আমরা চারিদিকটা দেখছিলাম, ওই কারণে আমরা বাসটাকে মিস করে ফেলেছি, তাই জন্য আমরা টোটো করে গেছি। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে বাসে করে যাওয়ার। বাসে কিন্তু ভাড়া নেয় 5 টাকা। যদি ভবনে থাকো তো তাহলে চেষ্টা করবে বাসে করে যাওয়ার। টোটো করে যাওয়ার সময় খেয়াল করছিলাম যে এখানে অনেক হোটেল রয়েছে, আর হোটেল ছাড়াও কিন্তু অনেক রকম ভবন রয়েছে। আমরা যেহেতু দুজন মিলে গেছিলাম, আমাদের মনে হয়েছে যে গদা ভবনটা আমাদের জন্য সেফ, তাই জন্য আমরা মন্দিরের ভেতরেই একটা ভবনে ছিলাম। এখানে কিন্তু 5টা মতন ভবন রয়েছে। আমরা এখন গেট নম্বর 4-এর দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো গেট রয়েছে, 1, 2, 3 করে। মারাত্মক রোদ। তো ফাইনালি আমরা চলে এসেছি, এখানে হচ্ছে গদা ভবন, আমরা যেখানে থাকবো আজকে কালকে 9টা অবধি আছে। হ্যাঁ,
সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগছে জায়গাটা। এটা পুরোটাই ইসকনের একদম সাইডেই। এই দেখুন, দাঁড়াও পেছনটা দেখাচ্ছি, এটা ঢোকার রাস্তা। আর সব থেকে বড় কথা, এখানে আসতে গেলে এই টোটো আর বাসের সমস্যা, কিন্তু এই দুটোর ব্যাপারটা একটুখানি ভালো করে দেখে নেবেন, কারণ টোটোটা একটু বেশি ভাড়া নিয়ে নেয়। এতটা সুন্দর লাগছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে সামনে দিয়ে আরও সুন্দর লাগছিল, এত চারিদিকে ফুল রয়েছে। আর 5:30 থেকে ওই 6টা এরকম নাগাদ এইখানকার জায়গাটা এত সুন্দর দেখতে লাগে না, কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এখানেই একটা সিকিউরিটি গার্ড থাকে, উনি জিজ্ঞাসা করেন যে আগে থেকে বুকিং ছিল নাকি এখানে এসে বুক। এখানে রয়েছে রিসেপশন, আর আমরা কিন্তু আগেই অনলাইন বুকিং করে নিয়েছিলাম, তাই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি, তাড়াতাড়ি আমরা রুমের মধ্যে পৌঁছে গেছি। আমি একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি চারিদিকটা কিরকম দেখতে লাগছে। আমরা দুপুরের কুপনটা কেটেছিলাম গদা ভবন থেকে। আর এরকম কোনো ব্যাপার নেই যে যেখানে থাকবে সেখান থেকে কুপন কাটতেই হবে, এরকম কোনো কথা নেই। আর আমরা নিয়েছিলাম 150 টাকা স্পেশাল থালিটা। জাস্ট রেডি হয়ে নিয়েছি, এই যে দুজনেই কুর্তি পরেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রসাদ দিতে বলছি। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করতে গিয়ে তোমাদের সাথে দেখাবো, নাহলে এখানে এক্ষুনি পড়ে যাবো আমি স্লিপ কেটে। এখান দিয়ে নামতে গিয়ে দেখি যে ও বাবা, এত ভিড়, মানে 150 টাকার যে থালিটা ছিল ওটার জন্য এতটা লাইন। আর যেটা বাফেট মেনু ওটা অন্যদিকে খাওয়ানো হয়, ওটা বাফেট সিস্টেম, মানে প্লেট দেবে, আপনাদেরকে গিয়ে 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 খাবার নিতে হবে। আর এটা কি প্লেট পুরো সাজিয়ে দেবে, আপনারা যেখানে খেতে বসবেন ওখানে। তো দেখতেই পাচ্ছেন যে এত ভিড়। ঢুকেই দেখি যে এত বড় হল ঘরের মতন। আর এখানকার টাইম ছিল 12:30 থেকে 1টা অবধি, 1টা থেকে 1:30 অবধি, 1:30 থেকে 2টো অবধি। এই 3টে ব্যাচ যে আসবে সে বসে খেতে পারবে। আর কুপন কাটার টাইমটা ছিল 11টা থেকে 12টার মধ্যে। আচ্ছা, গেট নম্বর 3-এ কিন্তু 3-4টে এরকম দোকান রয়েছে ছোট ছোট, ওখান থেকে কিন্তু কুপন কাটা যায়। দাম কিন্তু 50 টাকা, আর টাইমিং কিন্তু সেম 11টা থেকে 12টা। এখানে কিছু নিয়ম আমাদেরকে বলে দিচ্ছিলেন, সেগুলো মানতেই হবে। খাবার সময় ফোন ঘাটা একদমই যাবে না। আর খাবার সময় যে প্লেটের মধ্যে বাটিগুলো দিয়েছিল, ওই বাটিগুলো না নিচে নামানো যাবে না। খাবার শুরু করার আগে আমরা সবাই হাত তুলে হরে কৃষ্ণ বললাম, এটা বলতে হয় নাকি। এখানে কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা রকমের রান্না হয়। আজকে যেরকম মেনুতে ছিল, ডাল ছিল, আর 5 রকমের সবজি ছিল, পনিরের একটা তরকারি ছিল, আর ছিল হচ্ছে আলুর দম, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, একটা বেগুনি ছিল, স্যালাড ছিল। এখানের পায়েসটা অসাধারণ ছিল। ভোগে যেরকম পায়েস রান্না করা হয়, তো ওই রকম পায়েস ছিল। চাটনি আর পায়েসের ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ ওখান থেকে ফোন বার করতে বারণ করছিল, যেহেতু খাওয়ার সময় ফোন অ্যালাউ না, তাই। আর খাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে ভিডিও করছিলাম যে এখানে ওনারা এরকম খাবার রেখেছেন, যে খাবারগুলো বেঁচে যাবে সেগুলো ওনারা যারা খেতে পারে না তাদেরকে ওনারা দিয়ে দেবেন। দুপুর 2টোর মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম যে অনেক লোকজন এখনও আসছেন। আর আমি জানতে পারলাম যে আজকে রামনবমী ছিল, তো আজকে ওই কারণেই সব জায়গায় খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছিল। কিছু কিছু জায়গায় ঘুরতে যাব, যেগুলো দেখেছি, তো ওইখানেই এখন যাওয়া হচ্ছে। 5টা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হবে না, 3টে জায়গায় যেতে হবে, কারণ 2টো জায়গা প্রচুর দূর, মোটামুটি 40-45 মিনিট তো দূরে লাগবে, বাট অত দূরে আমরা যাবো না, কারণ জায়গা অতটা চিনি না, তাই জন্য। ইসকনের 3 নম্বর গেটটাই কিন্তু মেন গেট। যখন আপনারা ইসকনের ভেতরে ঢুকবেন তখন দেখতে পারবেন যে শিল প্রভুদের এই ভজন কুটিরটি রয়েছে। এটিই ছিল আসল মন্দির, যা ছোট রাধা মাধবের প্রথম উপাসনালয় হিসেবে কাজ করে যখন তারা 1972 সালে মায়াপুরে আসে। এটি হচ্ছে চন্দ্রময় মন্দিরের সময় তালিকা, কটা থেকে কটা অবধি আরতি হবে, কি হবে, সবকিছুই লেখা আছে। এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই আগে ফোন, ব্যাগ, জুতো সব কিছু রেখে ঢুকতে হবে। আর জুতো, ব্যাগ এইসব রাখতে মাত্র 10 টাকা নেবে। অবশ্যই কিন্তু নিজের পার্সটা নিতে একদমই ভুলবেন না, কারণ মন্দিরে ঢোকার
পরে যখন দোতলায় উঠবেন তখনও কিন্তু ওখান থেকে 10 টাকা করে নেওয়া হয় ওপরে সমাধি দেখার সময়। এখান থেকে সোজা ঢুকেই দেখতে পাচ্ছ ডান দিকে আছে যে ঢোকার রাস্তার মতন করা আছে, এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে। আর এই দিকে বাঁ দিকে দেখবে দুটো ঘর রয়েছে, হ্যাঁ এইগুলো। তো এখানে একটা জায়গায় ব্যাগ রাখা হয় আর একটা জায়গায় জুতো এইসব রাখা হয়। আমি যখন মন্দিরে ঢুকলাম, ঢুকে না আমার একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, আমি সেটা ভাষায় তোমাদেরকে প্রকাশ করতে পারবো না। আর যখন আমি ওপর দিকে তাকালাম, মন্দিরটা তো অনেকটা বড় আর অনেকটা উঁচু, যখন ওপর দিকে তাকালাম মানে একটা আলাদাই শান্তি হচ্ছিল। আর যেহেতু ছিল রামনবমী, খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল প্রত্যেকটা জিনিস, ওখানে আলপনাও করা হয়েছিল। তোমরা যদি আমার শর্টস ভিডিও দেখে থাকো তাহলে দেখতে পারবে। ভালো সময় হয়তো খুব তাড়াতাড়ি কেটে যায়, আর সেটাই হলো আমাদের সাথেও। তারপর আমরা সন্ধ্যেবেলায় গেলাম হচ্ছে গোবিন্দ দাস রেস্টুরেন্ট বা ক্যাফে বলতে পারো। এখানকার খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, তোমরা কিন্তু গেলে অবশ্যই এখান থেকে ট্রাই করার চেষ্টা করো। তারপর ওকে আমি বলছিলাম ওর কি ফিল হচ্ছে বলতে। কি ফিল করছিস? স্ট্যাটিক, ডিভাইন, পিওরিটি। আর যদি জায়গা হিসেবে বলি তো খুবই ভালো, মনেই হচ্ছে না আমি আমার শহর ছেড়ে একটা ডিফারেন্ট ডিস্ট্রিক্টে আছি। ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং হচ্ছে, মনে হচ্ছে আমি আমার নিজের জায়গায় আছি। আমি তো পারলে এখানেই থেকে যাই। তো আমাদের এখন আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে ভবনের ভেতরে কিন্তু কোথাও চা পাওয়া যায় না। তো আমরা ওখান থেকে লেমন টি আর একটা ভেজ পিৎজা নিলাম। পিৎজাগুলো কিন্তু 70 টাকা করে প্রাইস ছিল। আমাদের কলকাতা যেরকম বিড়লা প্যালেটোরিয়াম রয়েছে, সেম এখানে থিয়েটার টাইপের রয়েছে। এখানেও সেমভাবে শো দেখানো হয় প্রত্যেকটা দিন, আর খুব ভালো লাগছিল শোটা দেখতে। আমরা যে শোটা দেখেছিলাম সেটা হচ্ছে নবদ্বীপ, যে 9টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে, সেটার এক একটা দ্বীপের এক একটা কাহিনী কিভাবে কি গঠিত হচ্ছে সেটাই আমরা দেখতে গেছিলাম। সত্যি কথা বলতে ভেতরটায় সত্যি কোনো অসুবিধাই হয়নি, এসি ছিল। আর ভেতরে প্রবেশ করার পর থেকে আমাদের একবারও ফোন বের করতে দেয়নি, ওখান থেকে একদমই বারণ করা হয়েছিল যে ফোনে কোনো ভিডিও করা যাবে না বা ছবি তোলাও যাবে না ভেতরের। ইচ্ছে থাকলেও উপায় ছিল না। তো তারপর আমরা ডিনার করতে গেছিলাম, ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছি কারণ 4:30টার সময় আরতি দেখতে যেতাম। 4:30, তো আমরা এখন আরতি দেখতে যাবো। 4:30 থেকে আরতি হয়, তো দেখা যাক। একটু লেট হয়ে গেছে ঘুম থেকে, এত চোখ মুখ ফুলে গেছে আমি কি বলবো। তাই জন্য ভাবলাম কি যে তোমাদেরকে একবার রুম ট্যুরটাই দিয়ে দিই। আর সত্যি কথা বলতে আমি যদি 15 মিনিট 20 মিনিটও ঘুমাই, আমার চোখ মুখ ফুলে যাচ্ছিল, মানে এত শান্তি লাগছিল না, কোনো কিছুর ব্যাপারে ভাবছিলামই না। আমি তো একেবারে রেডি হয়ে গেছিলাম আর লিজাকে তাড়া দিচ্ছিলাম যে তুই তাড়াতাড়ি রেডি হওয়া। ও বাথরুমে গেছিলো ফ্রেশ হতে। ও যেহেতু এখনো বেরোচ্ছে না, তাই জন্য আমি ভাবলাম কিছু তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই যে আমি কোথায় কি রেখেছি। এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল ছিল, আর এখানে আমি অনেক কিছু সাজার জিনিস রেখেছি। তারপর আমরা দুজনেই বেরিয়ে গেলাম। বাড়িতে থাকলে তো 4:30 কি 4:45টার সময় বাড়ি থেকে তো বেরোতে দেবে না, তাই ওখানে ছিলাম যেহেতু বেরিয়েছিলাম। এত ভালো লাগছিল ভোরের সকালটা, আর ওখানে আরতি শুরু হয়ে গেছিল আর এত ভালো লাগছিল আরতির আওয়াজ শুনে। তো আমরা তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছিলাম যে কতক্ষণে আমরা ওখানে পৌঁছাবো। ওখানে পৌঁছানোর আগেও কিন্তু নিজের ফোনটাকে জমা রাখতে হয়েছিল, ওখানেও কিন্তু 10 টাকা নিয়েছিল। এই ভিতরে তো হচ্ছে
ভোরবেলা আরতিটা দেখে এত ফ্রেশ লাগছিল, এত পজিটিভ এনার্জি লাগছিল, আমি সেটা সত্যি বোঝাতে পারবো না কিরকম ফিল হচ্ছিল। আর আজকে ছিল প্রচুর গরম আর প্রচুর রোদ, একটু তো কষ্ট হচ্ছিল, তো ওই জন্য আমরা অর্ডার করে দিয়েছিলাম তরমুজের জুস। দেন তারপর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে লুচি, আর এখানে তরকারি ছিল, একটা আচার ছিল। মায়াপুরে কিন্তু পুজো দেওয়ার জন্য 6 মাস আগে থেকে বুক করতে হয়, ওখানে নানা রকমের প্রাইস দেওয়া আছে। এবার খাওয়ায় ফিরে আসি, খাবারটা সত্যি কিন্তু ভালো ছিল। আমি তো 3টে খেয়ে আর খেতেই পাচ্ছিলাম না, এত পেটটা ভরা লাগছিল। আমরা তো 11টার মধ্যে ট্রেন করে বাড়ি পৌঁছে যেতাম, কিন্তু আমরা ভাবলাম যে আরতিটা দেখেই যাই। 12:30টার সময় আরেকটা আরতি হয়, ওইটা আমরা দেখে যেতেই চেয়েছিলাম। ওই কারণে যেরকম ভাবা সেরকম কাজ। এখান থেকে কিন্তু ঢোকার রাস্তা, ঢোকার আগে কিন্তু অবশ্যই ব্যাগ, জুতো, ফোন সবকিছু রেখে দিয়ে ঢুকতে হবে। আর এখানে কিন্তু ব্যাগ ট্যাগ এরকম রাখার ব্যবস্থাও রয়েছে। আমার ব্যাগ এই অবস্থা। রাধা গোবিন্দ মহাপ্রভুর মূর্তিটি এত সুন্দর দেখতে ছিল, আমি চাইছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে, তাই আমি এই ভিডিওটা অন্য একজনের কাছ থেকে নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। এই মন্দিরের মাঝখানে কিন্তু দয়াময় নরসিংহ দেবের মূর্তি রয়েছে। মন্দিরটি কিন্তু 1986 খ্রিস্টাব্দের ডাকাতদের আক্রমণের পর নরসিংহ দেবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল। মায়াপুরের সবচেয়ে আকর্ষণীয় মন্দিরটি হলো এই যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে সেই মন্দিরটি। এইটি কিন্তু 350 ফুট উঁচু। এইখানে এই মন্দিরে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হতো। 12টার সময় খোলা হয় মন্দিরটি। 5 মিনিট কি 10 মিনিট আগে মাত্র কয়েকজনই সুযোগ পায় এই মন্দিরে ঢোকার জন্য। ভোগ নিবেদনের পর কিন্তু 1টার মধ্যে প্রত্যেকটা মন্দির বন্ধ হয়ে যায়, আবার সেই মন্দিরটি খোলে হচ্ছে 4:30টার সময়। যেহেতু 1:30 অবধি আমাদের দুপুরবেলা খাওয়ার টাইম ছিল, তাই জন্য আমরা যাচ্ছিলাম গদা ভবনের দিকে। এত রোদে ঘুরেছিলাম না, খাওয়ার এনার্জি পর্যন্ত ছিল না, সেটা খুব খারাপ লাগছে। আজকের মেনুতে ছিল হচ্ছে ভাত, এঁচোড়ের তরকারি, আরও কিছু একটা শুক্তো ছিল, আর একটা সবজি ছিল। আমি এঁচোড়ের তরকারি, ডাল নিয়েছিলাম, আর চাটনি, পায়েস নিয়েছিলাম, আর কিচ্ছু নিইনি। মনেই হচ্ছিল না যে বাড়ি ছেড়ে এত দূর আছি, একদম বাড়িতে যেতে ইচ্ছা করছিল না। এখানে এসে বুঝতে পারছিলাম যে মায়াপুর একটি উদাহরণ যে কিভাবে একজন ব্যক্তি এখানে জড়জগতে সম্পূর্ণ আধ্যাত্মিক জীবনযাপন করতে পারে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আরও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।